আমরা চাই হচ্ছে আম্বার গ্রুপকে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির আদলে নিয়ে যেতে। এখন ডেনিমে বাংলাদেশে আমি বলবো যে কোনো অংশেই ওয়ার্ল্ডের কোনো দেশের চেয়ে কম নয়। এই ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ব্র্যান্ডিং ইমেজ একটা বড় প্রবলেম আমাদের জন্য। খুব একটা যে পিছিয়ে আছে সেটা বলবো না, বাট আমাদেরকে আরও অনেক দূর যেতে হবে। আপনাদেরকে আমরা বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইসে দিতে পারবো। প্রিয় দর্শক, টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এসেছি আম্বার গ্রুপে, যাদের মেধা, মনন এবং পরিশ্রমে এবং দৃঢ়তায় আজকে বাংলাদেশের ডেনিম ইন্ডাস্ট্রি বিশ্বের অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেই নেতৃত্বস্থানীয় জায়গা থেকে যারা প্রথম সারিতে ছিলেন তাদের একজনের কাছে আজকে আমরা এসেছি। আজকে আমরা কথা বলবো মিস্টার শহীদুল হাসান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, আম্বার গ্রুপ। হাসান ভাই, আমাদের বাংলাদেশের ডেনিম ইন্ডাস্ট্রি তো কয়েক দশক যাবৎ সামনের দিকে আগাচ্ছে এবং এই যাত্রা তো এত সহজ ছিল না। এই জার্নিটা একটু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। ডেনিমে অ্যাকচুয়ালি আমার পথযাত্রা শুরু হচ্ছে শাসা ডেনিমকে দিয়েই। 1999-এর দিকে আমার পথযাত্রা শুরু এখান থেকে। অ্যাকচুয়ালি বাংলাদেশে তার আগে 3টা ফ্যাক্টরি ছিল, যে সমস্ত ফ্যাক্টরি পুরাতন মেশিন নিয়ে তাদের কাজ করতো তারা। প্রথমে শুনলাম যে ডেনিম একটা ফ্যাক্টরি হচ্ছে বাংলাদেশে আধুনিক যন্ত্রপাতি নিয়ে, শাসা ডেনিম। কাজ শুরু করলাম উইভিং ডিপার্টমেন্ট দিয়ে। তো সেখানে বেরিঙ্গার থেকে শুরু করে পিকানল, অর্থাৎ সব কিছুই ইউরোপিয়ান মেশিনারিজ ছিল। প্রথম দিকে যাত্রাটা কঠিনও বলবো না, সহজও বলবো না, একটা মিশ্র প্রতিক্রিয়া। বাট তখন আমি বলবো যে জানার আগ্রহটা অনেক বেশি ছিল। নতুন মেশিন, ইলেকট্রোরা কাজ করতো, কমিশনিং ইঞ্জিনিয়াররা কাজ করতো, আমরা ডাইংও দেখতাম, ফিনিশিংও দেখতাম। তখন বেসিক্যালি আমাদের রেগুলার ফ্যাব্রিকের খুব রিকোয়ারমেন্ট ছিল। আমার যতটুকু মনে পড়ে আমরা 7 থেকে 8টা কোয়ালিটি মাত্র করতাম। সবগুলোই ছিল রিজিড ফ্যাব্রিক, নট স্ট্রেচ অর আদার কম্পোজিশনের ফ্যাব্রিক ছিল না। প্রাইস ছিল খুবই ভালো, সত্যি কথা, সত্যিকার অর্থে। একসময় ফ্ল্যাট ফিনিশ নামের একটা ফ্যাব্রিক আমরা তৈরি করতাম, যেটা আফটার মার্সারাইজেশনের পরে এই কাপড়টা হতো। মার্সারাইজড এফেক্টের মাধ্যমে ফ্ল্যাট ফিনিশ আমরা বলতাম। সেখানে অনেক আপচার্জও রাখা যেত। শেখার সময় ছিল তখন, দেওয়ার সময় তখন ওইভাবে আমরা আসলে দেওয়ার জন্য তো শিখতে হবে আগে, তো আমরা শিখতাম এবং দিতাম। এখন অনেক কম্পিটিটিভ মার্কেট, আগের চেয়ে এখন কম্পিটিশন অনেক বেশি বেড়ে গেছে। তখন কোয়ালিটি নিয়ে ফাইট করতাম, কোয়ালিটি আসতো একটা সময়ে। এরপরে আসলো হচ্ছে রিংয়ের ফ্যাব্রিক। এটা আমার একদম মেমোরি থেকে বলছি। রিংয়ের ফ্যাব্রিক আসলো। রিংয়ের ফ্যাব্রিক করার জন্য আমরা রিংয়ের ইয়ার্ন নিয়ে ডেনিম বানানো শুরু করলাম, বাট আমরা ফেল হলাম। আমরা মিক্স কাউন্টে চলে গেলাম আবার ওপেন এন্ড ইয়ার্ন দিয়েই রিংয়ের এফেক্ট আনার জন্য। সেটাতে আমরা সাকসেসফুল হলাম। তখনও কিন্তু আপনার ডিফারেন্ট কম্পোজিশনের ফ্যাব্রিকের চাহিদা আসে নাই। বাংলাদেশকে কিন্তু তখন বায়ার জানতো হচ্ছে জাস্ট ওপেন, বাংলাদেশের মার্কেটে জাস্ট ওপেন হয়েছে মাত্র। আমাদেরকে অত ভ্যালুয়েটেড প্রোডাক্ট তারা দিত না তখন। বাট রেগুলার ফ্যাব্রিকেই যা প্রাইস ছিল সেটাই আমাদের জন্য এনাফ ছিল। এরপরে আসলে স্ট্রেচের ক্ষেত্রে আমরা যখন শুরু করলাম তখন আমরা ডিফিকাল্টিস পাওয়া শুরু করলাম, বিকজ অফ দ্য শ্রিঙ্কেজ, স্ট্রেচেবিলিটিস, এগুলো নিয়ে অনেক কাজ করতে হতো। হাউ টু কন্ট্রোল দ্য শ্রিঙ্কেজ, হাউ টু কন্ট্রোল দ্য স্ট্রেচেবিলিটিস, হাউ টু কন্ট্রোল দ্য রিকভারিস। তো এগুলো নিয়ে কাজ করতে করতে আসলে আমরা শেখা শুরু করলাম। এখন কিন্তু আমরা সবাই মোটামুটি স্ট্রেচে সবাই আমরা খুব ভালোভাবেই কাজ করতে পারছি। লোয়ার লেভেল থেকে মিড লেভেলে যাওয়াটা আমাদের দরকার, আমাদের ইন্ডাস্ট্রির জন্য দরকার। তখন আমরা আস্তে আস্তে এইদিকে আগালাম। বাট সেক্ষেত্রে আমাদের মেন সমস্যা ছিল লোকাল ইয়ার্ন প্রডিউসাররা কিন্তু খুব বেশি কমফোর্ট জোনে ছিল না তখন। তারা এই ধরনের ইয়ার্ন বাংলাদেশে তৈরি করতো না। এখনও তৈরি করছে খুব সামান্য পরিমাণ। এখনও কিন্তু আমাদেরকে সেই চায়না অথবা ভিয়েতনাম অথবা পাকিস্তান, সেখান থেকে কিন্তু আমাদেরকে ইয়ার্ন আনতে হচ্ছে। রিকোয়ারমেন্ট হিউজ, প্রচুর ভ্যারাইটিস। আমরা কিন্তু এখন আর ভয় পাই না। এখন ডেনিমে বাংলাদেশে আমি বলবো যে কোনো অংশেই ওয়ার্ল্ডের কোনো দেশের চেয়ে কম নয়। আমরা সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করছি, তো সেই ক্ষেত্রে আমরা টেন্সিল, মডেল, এগুলো কিন্তু বেসিক্যালি সাস্টেনেবল প্রোডাক্ট, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমাদের ছেলেরা কাজ করছে এবং তারা যথেষ্ট আমি বলবো যে জ্ঞান রাখে। খুব একটা যে পিছিয়ে আছে সেটা বলবো না, বাট আমাদেরকে আরও অনেক দূর যেতে হবে। আমরা যে সমস্ত ব্র্যান্ডের কাজ করছি, ভালো ভালো ব্র্যান্ডের কাজ করছি, ভ্যালুয়েটেড প্রোডাক্টও করছি, বাট আমাদেরকে এই পরিমাণটা অনেক বাড়াতে হবে। আমরা এখনও কিন্তু বেসিক এবং মিড নিয়েই আছি এখন পর্যন্ত। এই ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ব্র্যান্ডিং ইমেজ একটা বড় প্রবলেম আমাদের জন্য।
মেড ইন বাংলাদেশ। $20 বা $40 যদি একটা গার্মেন্টস রিটেল প্রাইস থাকে, সেটা কিন্তু বায়াররা নিচ্ছে এবং তারা সেলও করতে পারছে। বাট তারা যখন ওই প্রোডাক্টের ক্ষেত্রে যে €100 বা $100 বা £100 কোনো প্রোডাক্টের গায়ে যখন এটা লেখা থাকবে, তখন তারা চিন্তা করে এটা মেড ইন বাংলাদেশ হলে কি চলবে কি না। তারা চায় যে মেড ইন তার্কি, মেড ইন ইজিপ্ট বা ইভেন মেড ইন পাকিস্তান হলেও কিন্তু তারা খুব সহজে এগিয়ে যায়। বাংলাদেশকে আসলে এখন পর্যন্ত বায়াররা বেসিক টু মিড এই রেঞ্জে রেখেছে। তারা চাচ্ছে না যে আমরা বেসিক থেকে বের হয়ে যাই, কারণ বেসিক থেকে বের হয়ে গেলে তাদের তো বেসিকের একটা প্রোডাকশন লাইন বা প্রোডাকশন ফেসিলিটিস দরকার। এই কারণে বলছি যে আমরা যথেষ্ট সক্ষম। আমরা অনেক ধরনের ফ্যাব্রিক তৈরি করছি, ডেভেলপমেন্ট করছি, স্যাম্পল দিচ্ছি। ইভেনকি আমরা বিভিন্ন সময় যখন আমরা বাইরে যাই বিজনেস মিটিংয়ে, আমরা কিন্তু ওদের শোরুমগুলো যাই এবং আমরা দেখি ওদের কি কোন ধরনের প্রোডাক্ট আছে, এবং সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা বানিয়ে কিন্তু ওদেরকে দেখাইও যে না, দিস টাইপ অফ ফ্যাব্রিক উই ক্যান প্রডিউস, ওয়াই ইউ আর নট বাইং ফ্রম মি অর বাইং ফ্রম আস। তারা বেশি দামে হলেও অন্য জায়গা থেকে নিচ্ছে। আমি মনে করি আমাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত এইটাই যে আমাদের দুইটাকে ব্যালেন্স করে চলতে হবে। আমাদের বেসিক প্রোডাক্টও রাখতে হবে এবং ভ্যালুয়েড প্রোডাক্টও রাখতে হবে, এবং আমরা দুই দিকেই আমাদেরকে আগাতে হবে। এবং আমরা বাইরেদেরকে বলবো আপনারাও আগায় আসেন, আপনাদেরকে আমরা বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইসে দিতে পারবো। আমরা কিন্তু ম্যান পাওয়ার আমাদের যথেষ্ট আছে, বাট উই আর নট এনাফ এফিশিয়েন্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা মেশিনকে ঠিকমতো চালাতে পারছি কি না। নাম্বার 3 হচ্ছে জ্বালানির ক্ষেত্রে, যেটা আমরা বলবো যে আমরা কিন্তু সেক্ষেত্রে কনজামশন অনেক কমিয়ে নিয়ে আসতে পারি মেশিন মডিফিকেশন করে, বিভিন্ন ধরনের সেট আপ করে আমরা মেশিনের কনফিগারেশন চেঞ্জ করতেও পারি, যার মাধ্যমে আসলে আমরা আমাদের ফ্যাক্টরির ইউনিট যে প্রাইস পড়ছে সেই প্রাইসটাকে কিন্তু আমরা কমায় নিয়ে আসতে পারি। সাপ্লাই চেইনকে যদি যথেষ্ট স্ট্রং করতে পারি, কম দামে ভালো মেটেরিয়ালটা আনতে পারি, সেই ক্ষেত্রে আমরা আমাদের কস্ট অনেক কমে আসবে। আমরা চাই হচ্ছে আম্বার গ্রুপকে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির আদলে নিয়ে যেতে। আমাদের গ্রুপে আমরা নট অনলি টেক্সটাইল, উই আর ওয়ার্কিং উইথ দ্য পেপার ফ্যাক্টরিজ, উই আর ওয়ার্কিং উইথ দ্য বোর্ড মিলস, উই আর ওয়ার্কিং উইথ দ্য পিএসএফ। আমরা একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি আম্বার গ্রুপে, সেটা হচ্ছে আম্বার পেলেট বলে। আম্বার পেলেটটা বেসিক্যালি প্রচণ্ডভাবে সাস্টেনেবল প্রোডাক্ট, যেটা আমাদের উড ডাস্ট যেটা আমরা বলি, এই ধরনের উড থেকে থেকে বিভিন্ন ধরনের ডাস্ট বের হয়, যেটা বাই প্রোডাক্ট। আম্বার বোর্ড থেকে বিভিন্ন ধরনের বাই প্রোডাক্ট বের হয়। এই বাই প্রোডাক্টটা দিয়ে আলটিমেটলি আমরা একটা পেলেট আকারে একটা প্রোডাক্ট বের করছি, যেটা অ্যাকচুয়ালি বায়োফুয়েল আমি বলবো। এই বায়োফুয়েলটা আমরা বয়লারের জন্য ইউজ করতে পারবো। টোটালি কর্পোরেট কালচারেই আমরা চলছি, বাট এটাকে আরও কীভাবে আরও স্মার্টলি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেভাবে কাজ করছি। তো আশা করছি অদূর ভবিষ্যতে আমরা টোটাল গ্রুপটাকে একটা সুন্দর একটা মডেল হিসেবে দাঁড় করাতে পারবো এই দেশে। ব্যাংকিং খাতে বা গভর্নমেন্টের কাছে যেগুলো আছে, বিশেষ করে সরকারের একটা তো জায়গা আছেই যেখান থেকে তারা ব্যাংক ইন্টারেস্টের ব্যাপারে তারা কাজ করতে পারে। এটাকে যদি কমিয়ে আনা যায়, সিঙ্গেল ডিজিটে আনা যায়, সেক্ষেত্রে আমাদের জন্য আরও একটু সুবিধা হয়। পাওয়ারের প্রাইস অ্যান্ড অ্যাভেলেবিলিটি এটা যদি আরও বেটার করা যায়, সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হয় আলটিমেটলি ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিট করার জন্য। বাট আমাদেরকে এনশিওর করতে হবে পাওয়ার, এনার্জি, এগুলো এনশিওর করতে পারলে বাকিগুলো আমরা আমাদের নিজেদের সক্ষমতার ভিতরেই আছে। আমরা এগুলোকে নিয়ে আমরা মনে হয় আমরা খুব সহজেই সামনের দিকে এগোতে পারবো। আমরা আসলে কাজ করছি বেসিক্যালি প্রোডাক্ট নিয়ে এবং প্রসেস নিয়ে। সাস্টেনেবিলিটির দিক থেকে যদি বলি, সেক্ষেত্রে প্রোডাক্টের ক্ষেত্রে আমরা রিসাইকেল ফাইবার ইউজ করছি যথেষ্ট পরিমাণে, সেটাকে আরও বাড়ানোর চেষ্টা করছি। পলিস্টারের ক্ষেত্রে আমরা 100% রিসাইকেল পলিস্টার ইউজ করছি এখন। ওয়াটারের ক্ষেত্রে আমরা ওয়াটারটাকে রিইউজ করছি আফটার ইটিপি। 2040-র মধ্যে আমাদের নেট জিরোতে চলে যাওয়ার টার্গেট আছে অলরেডি, সেই টার্গেটটা আমরা অলরেডি সেট করেছি, সেই অনুযায়ী কাজও চলছে আমাদের। আমরা সোলার প্যানেল নিয়ে কাজ করছি। তো সব ক্ষেত্রে আলটিমেটলি আমরা কাজ করছি, জেডডিএসসি নিয়ে কাজ করছি। সাপ্লাই চেইন যথেষ্ট পরিমাণে এই ব্যাপারে কর্মঠ এবং তারা দক্ষতার সাথে কাজ করছে। সব দিক থেকে আমরা বলবো যে আমাদের অলরেডি মাস্টার প্ল্যান আছে। আমরা আসলে খুব একটা বেশি পিছিয়েও নেই ওয়ার্ল্ডের সঙ্গে। তো আশা করছি আমরা আমাদের যে টার্গেট সেটা আমরা খুব তাড়াতাড়ি এটা ফুলফিল করতে পারবো।